নমস্কার। কথামালা চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই অসংখ্য ভালোবাসা। আমরা পড়ছিলাম নারায়ণ সান্যালের লেখা সোনার কাঁটা, আজ তৃতীয় পর্ব। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা সরাসরি তৃতীয় পর্বতে চলে যাই। ৩রা অক্টোবর, বৃহস্পতিবার। বৃষ্টির বিরাম নেই, ক্রমাগত বর্ষণের চরাচর বিলুপ্ত। এদিকে আজ সকাল থেকে দ্য রিপোজ রীতিমতো হোটেলে রূপান্তরিত হয়েছে। সকালবেলা আবাসিকেরা যখন প্রাতরাশ টেবিলে এসে বসলেন, তখন নবাগতদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবার কথা মনে হলো না কৌশিকের। কালীপদ খাড়া হয়েছে, জ্বর নেই তার। ভোরবেলা থেকে সুজাতার হাতে হাতে কাজ করছে। বৃষ্টি সত্ত্বেও কাঞ্চি এসেছে ভিজতে ভিজতে। বর্ষা বিধ্বস্ত বস্তির একটা মর্মন্তুদ বর্ণনা সে সঙ্গে করে নিয়ে এসেছিল, কিন্তু সুস্থির হয়ে শুনবার অবকাশ ছিল না সুজাতার। সে ক্রমাগত টোস্ট, পোচ, অমলেট আর হাফ বয়েল বানিয়ে চলেছে ফরমাইশ মতো। কাঞ্চি আর কালীপদ পর্যায়ক্রমে পৌঁছে দিয়ে আসছে চা আর কফি। হোটেল জমে উঠেছে। আবাসিকেরা দেখলেন দুটি নতুন মুখ, ডক্টর সেন আর সুবীর রায়। মিসেস সেনকে অবশ্য দেখতে পেলেন না ওরা। তিনি তাঁর দ্বিতলের কামরা থেকে নামলেন না আদেও। তার ব্রেকফাস্ট কাঞ্চি পৌঁছে দিয়ে এলো দ্বিতলের ৬ নম্বর ঘরে। বোধ করি এই সাত সকালে তার যথোপযুক্ত প্রসাধন সারা হয়নি, তাই তিনি এই সম্ভুকবৃত্তি অবলম্বন করলেন। সকালে উঠে প্রথম সুযোগেই কৌশিক বাসু সাহেবের সঙ্গে দেখা করে। গতকাল রাত্রে যে ৩ জন নবীন অতিথির আবির্ভাব ঘটেছে, তাদের সম্বন্ধে যাবতীয় সংবাদ দাখিল করে। বাসু সাহেব শুনে বলেছিলেন, হ্যাঁ, সুবীর রায়ের নামটা আমার জানা, তাকে এ ঘরে নিয়ে এসো, আর অরূপকেও খবর দাও। সুজাতা বোধ করি রান্নাঘর ছেড়ে আসতে পারবে না, নয়? কৌশিক বলেছিল এখন তার পক্ষে আসা সম্ভব নয়। তা হোক, আমি তো রইলাম, এখানে যা কিছু আলোচনা হবে তা আমি তাকে জানিয়ে দেব। মিনিট 10 পরে বাসু সাহেবের ঘরে একটি গোপন বৈঠক বসল। অরূপ রতন আর সুবীর রায় যোগ দিল তাতে। কৌশিক সুবীরকে পরিচয় করিয়ে দিল তাদের সঙ্গে। বেচারি স্থির হয়ে বসতে পারছিল না আলোচনা সভায়। তাকে বারে বারে দেখে আসতে হচ্ছিল ঘরের চারপাশ, কেউ আড়ি পেতে শুনছে কিনা। না, শুনছে না। ডক্টর সেন তার উত্তমার্ধের সঙ্গে তাস খেলছেন নিজের ঘরে। আলী সাহেব নিজের ঘরে একটি ইংরেজি ডিটেকটিভ উপন্যাসে বুঁদ। কাবেরী আর অজয়বাবু আছে দোতলার উত্তরের বারান্দায়। কাবেরী বসে আছে একটি টুলে, উদাস ভঙ্গিতে আকাশপানে তাকিয়ে। অজয়বাবু ক্রেয়নে তার একটি স্কেচ করছেন। দুজনে ভাব হয়ে গেছে বেশ। সুন্দরী তন্নী কাবেরী দত্তগুপ্তা এবং বৃদ্ধ চিত্রকর অজয় চট্টোপাধ্যায়ের মধ্যে। বাসু সাহেব বলেন, মিস্টার রায়, আপনার কথা নৃপেন ঘোষাল আমাকে বলেছিল। বাধা দিয়ে সুবীর বললে, আপনি স্যার আমাকে তুমিই বলবেন। তা না হয় বলবো, কিন্তু। কৌশিক আবার উঠে পড়ে, বলে, আমি বরং বাইরে গিয়ে বসি। তাকে বাধা দিয়ে রানী বলেন, না, তুমি থাকো কৌশিক, আমি বরং বহুমুখে জয়দ্রথের ভূমিকায় থাকি। তেমন তেমন কাউকে আসতে দেখলে আমি গান ধরব। হুইল চেয়ারে পাক দিয়ে রানী দেবী পার হয়ে গেলেন ঘর ছেড়ে বারান্দায়। ড্রয়িং রুমে যেখানে পিয়ানোটা বসানো আছে, তার পাশের দরজার কাছে থামলেন তিনি, যাতে দুদিকেই নজর রাখা যায়। বাসু সাহেব বললেন, রিপোজের বাসিন্দারা এখন স্পষ্টত দুটি দলে বিভক্ত। প্রথম দলে আছেন একজন ভালনারেবল। তিনি যে কে তা আমরা ঠিক জানি না, তবে সে দলের সভ্য সংখ্যা 5। রানী, সুজাতা, কৌশিক, অরূপ আর আমি। দ্বিতীয় দলের মধ্যে আছেন একজন সুচতুর দক্ষ ক্রিমিনাল। তার রেঞ্জ হচ্ছে আলী, কাবেরী, ডক্টর অ্যান্ড মিসেস সেন এবং অজয় চট্টোপাধ্যায়। এরা সবাই? অবাক হয়ে প্রশ্ন করে কৌশিক। সবাই নয়, এদের মধ্যে যে কোনো একজন অথবা দুজন। নৃপেন এবং সুবীরের ধারণা, এবং আমিও তাদের সঙ্গে একমত, রমেন গুহের মৃত্যুর পেছনে আছে সহদেব ভূঁইয়ের হাত, প্রত্যক্ষ অথবা পরোক্ষ। ইব্রাহিম যদি স্বয়ং সহদেব হয়, তবে সন্দেহ করতে হবে আলী এবং ডক্টর সেনকে। আর সহদেব যদি কোনো এজেন্ট লাগিয়ে থাকে, তবে অজয়বাবুকেও নেড়েচেড়ে দেখতে হবে। অপরপক্ষে মিস ডিক্রুজা যদি রমেন গুহর মৃত্যুর সঙ্গে জড়িত থাকে, তবে কাবেরী আর মিসেস সেনকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া চলে না। অরূপ প্রশ্ন করে, প্রথমে বলুন তো, আপনারা কেন মনে করছেন রমেন গুহর মৃত্যুতেই ব্যাপারটা জবনিকাপাত ঘটেনি?
রিপোজে আমাদের মধ্যে ওই ঘটনার পুনরাভিনয় হবার কথা আশঙ্কা করা হচ্ছে কেন? বাসু সাহেব বলেন, কালকে সে কথার কিছুটা ইঙ্গিত আমি দিয়েছি। ইব্রাহিমের পরিত্যক্ত ঘরটা সার্চ করতে গিয়ে নৃপেন একখণ্ড কাগজ পায় ওই ঘরের ময়লা ফেলা কাগজের ঝুড়ি থেকে। কাগজটা আমার কাছে নেই, নৃপেন নিয়ে গেছে, না হলে তোমাদের দেখাতাম। বাধা দিয়ে সুবীর বলে, কাগজখানা আমার কাছে আছে। তোমার কাছে? নৃপেন দিয়েছে? হ্যাঁ, এই দেখুন। অ্যাটাচি কেস খুলে কাগজখানা সে বাসু সাহেবকে দেয়। সবাই ঝুঁকে পড়ে, হাতে হাতে কাগজখানা ঘোরে। অবশেষে সেটি বাসু সাহেবের হাতে আসে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কাগজটা পরীক্ষা করেন। আলোর সামনে সেটা ধরেন যেন 100 টাকার নোট জাল কিনা দেখছেন। কৌশিক লক্ষ্য করে দেখল কাগজটা দলামচা করা হয়েছিল, কোঁচকানোর দাগ আছে। তার উপর প্রান্তে পারফোরেশনের চিহ্ন, যেন ফুটো ফুটো করা নোট বইয়ের একটি ছেঁড়া পাতা। একটি প্রান্ত মসৃণ আর দুটি প্রান্তে যেন তাড়াতাড়ি ছিঁড়ে নেওয়ার চিহ্ন। কাগজটায় কালো কালিতে লেখা, 1 দ্য কাঞ্চনজঙ্ঘা হোটেল, দার্জিলিং। 2 দ্য রিপোজ, বাতাসিয়া লুপ, ঘুম। 3 জিজ্ঞাসার চিহ্ন। সুবীর বললে, বেশ বোঝা যাচ্ছে রিপোজে দ্বিতীয়বার হত্যা করলেও আততায়ীর প্রতিহিংসা পরায়ণতা নিবৃত্ত হবে না। সে 3 নম্বর হত্যার কথাও চিন্তা করছে। কৌশিক বললে, নকুল হুইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য যদি এ পরিকল্পনা করা হয়ে থাকে, তবে আমার মনে হয় আততায়ীর 2 নম্বর টার্গেট হচ্ছেন বাসু সাহেব, তাই নয়? অরূপ বললে, তুমি আমিও হতে পারি, সুজাতা দেবী বা কেন বাদ যাবেন? আমরা সকলেই নকুল হুইয়ের ফাঁসির জন্য আংশিকভাবে দায়ী। সে কথা ঠিক, কৌশিক মেনে নেয়। বাসু সাহেব চোখ বুজে আপন মনে পাইপ খাচ্ছিলেন। সুবীর বলে, আপনি স্যার কিছু ভাবছেন মনে হচ্ছে। বাসু সাহেব চোখ মেলে তাকান, বিচিত্র হাসেন, বলেন, ভাবছি? হ্যাঁ, ভাবছি বই কি, ভাবনার কি অন্ত আছে? কিন্তু আজ এই পর্যন্তই। উঠে দাঁড়ান তিনি, বলেন, দীর্ঘ আলোচনার কিছু নেই। এভাবে আমরা রুদ্ধদ্বার কক্ষে আলোচনা চালালে ওপক্ষ সজাগ হয়ে যাবে। সো উই ডিসলভ। বেশ বোঝা গেল সকলেই এই সিদ্ধান্তে মর্মাহত। এত সংক্ষিপ্ত অধিবেশন হবে তা কেউ ভাবেনি। কিন্তু রায় দিয়ে বাসু সাহেব উঠে পড়েছিলেন। গুটি গুটি বেরিয়ে এসে বসলেন বারান্দার একান্তে একটি ইজি চেয়ারে। কৌশিক, অরূপ আর সুবীর একে একে চলে গেল। রানী দেবী তার চাকা দেওয়া চেয়ারে পাক মেরে ঘনিয়ে এলেন বাসু সাহেবের পাশে। ধ্যানস্থ বাসু সাহেব বোধ করি তা টের পাননি। তিনি চমকে উঠলেন রানী দেবীর প্রশ্নে। কি হলো, এরই মধ্যে কনফারেন্স শেষ? হুম। অন্যমনস্কের মতো জবাব দিলেন বাসু। মাঝে মাঝে পাইপে টান দিচ্ছেন। কুণ্ডলি পাকিয়ে যে ধোঁয়াটা উঠছে তারই দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। কি ভাবছো বলো তো? আবার প্রশ্ন করেন রানী বাসু। ভাবছি, ওই রমেন গুহর মৃত্যু রহস্যের কথা ভাবছি। আর কি ভাবব? সহানুভূতির সুরে রানী বলেন, কে খুন করেছে তার কোনো কুল কিনারাই করতে পারছো না, নয়? বিচিত্র হাসলেন বাসু সাহেব। অনুচ্চ কণ্ঠে বললেন, সেইটাই তো ট্র্যাজেডি রানু। লোকটাকে আমি চিনতে পেরেছি। কে খুন করেছে, কেন করেছে, এখানেই বা কাকে খুন করতে চাইছে, তা বোধহয় সব ঠিকঠাকই জানতে পেরেছি আমি। অথচ আমার হাত পা বাঁধা, সব জেনেও কিছু করতে পারছি না। ট্র্যাজেডিটা বুঝতে পারছো? বিস্ময় স্তম্ভিত হয়ে গেলেন রানী দেবী। স্তব্ধ বিস্ময়ে তিনি তাকিয়ে থাকেন তার অদ্ভুত প্রতিভা স্বামীর দিকে, যাকে তিনি অত্যন্ত নিবিড়ভাবে চেনেন, অথচ যে লোকটা তার সম্পূর্ণ অপরিচিত। তারপর যেন সম্বিত ফিরে পেয়ে বলেন, খুনি কে তা তুমি জানো? মুখটা সুচলো করলেন বাসু সাহেব, সম্মতিসূচক গ্রীবা সঞ্চালন করলেন শুধু। সে এখানে আছে, এই রিপোজে? একই রকম ভঙ্গি করেন উনি। আমাকে বলতে পারো না? এবার দুদিকে মাথা নাড়েন উনি। আমাকে না পারো, অন্তত সুবীরকে বলো, নৃপেনকে কিংবা বিপুলকে। একটা দীর্ঘশ্বাস পড়ল বাসু সাহেবের। বললেন, উপায় নেই রানু, আমার হাতে যা এভিডেন্স আছে তাতে কনভিকশন হবে না। এখন কেউ আমার কথা বিশ্বাসই করবে না, বলবে পিকে বাসু একটা বদ্ধ পাগল। লোকটাকে হাতে নাতে ধরতে হবে,
তার দ্বিতীয় খুনের প্রচেষ্টার পূর্ব মুহূর্তে। ব্যাপারটা রিস্কি হয়ে যাবে না? তা কিছুটা যাবে, কিন্তু উপায় কি বলো? ওদিকে গিলটি বলে প্রমাণ করব কিভাবে? ওর দাড়ি চশমা নেই, বীর বাহাদুর আইডেন্টিফিকেশন প্যারেডে ওকে চিনতে পারবে না। তাছাড়া বীর বাহাদুর অথবা মহেন্দ্র ওকে দেখেছে মাত্র কয়েক মিনিটের জন্য। একমাত্র যদি মিস ডিক্রুজাকে খুঁজে বার করতে পারি তবে হতে পারে। সে সারাদিন ইব্রাহিমকে দেখেছে, বাট হু নোজ, ডিক্রুজা ওর পাপের সাথী হতেও পারে, আবার নাও পারে। রানী দেবী ঝুঁকে পড়ে বললেন, কী ক্লু পেয়েছো তুমি? নিজেই গোয়েন্দাগিরি করতে চাও? বলো না। সুবীরের হাতের ওই 1, 2, 3 লেখা কাগজটায়। প্রথমবার আমি ভালো করে ওটা পরীক্ষা করিনি, এবার তীক্ষ্ণভাবে পরীক্ষা করেছি। ওর ভিতরেই সহদেব ভুল করে রেখে গেছে তার আত্মপরিচয়। বেচারি সহদেব ভুই। তবে তাকে ধরিয়ে দিচ্ছ না কেন? ওই যে বললাম, যে সূক্ষ্ম যুক্তির বিচারে আমি ইব্রাহিমকে শনাক্ত করছি তাতে খুনি আসামির কনভিকশন হয় না। আমাকে জানতে হবে মিস ডিক্রুজা ওর পার্টনার ইন ক্রাইম ছিল কিনা। একমাত্র সেই পারবে ইব্রাহিমকে শনাক্ত করতে। সহদেবকে আমি খুঁজে পেয়েছি, এখন খুঁজছি শুধু মিস ডিক্রুজাকে, এই রিপোজ হোটেলেই। হোটেল কাঞ্চনজঙ্ঘা থেকে বাহাদুর আর মহেন্দ্রকে আনানো যায় না? এই প্রশ্নের জবাব দেবার আগেই বাসু সাহেব দেখলেন কৌশিক এগিয়ে আসছে ওদের দিকে। কি ব্যাপার, এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন হে তোমাকে? কেলেঙ্কারিয়াস কাণ্ড স্যার। 1 নম্বর টেলিফোন লাইনটা সকাল থেকে ডেড হয়ে গেছে। 2 নম্বর কাট রোডের সঙ্গে এ বাড়িটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রকাণ্ড একটা ধস নেমেছে। আর 3 নম্বর সুজাতা নোটিশ দিয়েছে তার ভাঁড়ারে ডিম, মাংস, রুটি, মাখন সব বাড়ন্ত। বাসু সাহেব রানী দেবীর দিকে ফিরে বলেন, এই নাও তোমার প্রশ্নের জবাব। কি প্রশ্ন? জানতে চায় কৌশিক। উনি দার্জিলিং থেকে আজ আবার 2 জনকে নিমন্ত্রণ করে আনতে চাইছিলেন। সে যাক, মন খারাপ করো না, যেমন করেই হোক কদিন চালিয়ে নিতে হবে আমাদের। 2-3 দিনের মধ্যেই সভ্য জগতের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করা যাবে। রেডিওর খবর তিস্তা ব্রিজ ভেসে গেছে। মহানন্দা, তোর্ষা, টাঙ্গন, পুনর্ভবা, আত্রেই সবাই একসঙ্গে ক্ষেপে উঠেছে। জলপাইগুড়ি, কুচবিহার, মালদা, এক কথায় গোটা উত্তরবঙ্গে প্রচণ্ড বন্যা হয়েছে। হাজার হাজার মানুষ ভেসে গেছে। এত বড় বন্যা নাকি উত্তরবঙ্গে কখনো হয়নি। বেলা 9টা নাগাদ বৃষ্টি মাথায় করেই কৌশিক বার হয়ে পড়ল। রেনকোট চড়িয়ে, গাড়ি চলবে না, পায়ে হেঁটে স্থানীয় বাজারে কিছু পাওয়া যাবে কিনা খোঁজ করতে। অজয় চাটুর্যে কাবেরীর স্কেচটা শেষ করে এনেছেন। আলিও আগাথা ক্রিস্টি শেষ করে আনলো প্রায়। 6 নম্বর ঘরে মিসেস সেন ক্ষুব্ধা। তৃতীয় 1 কাপ চা চেয়ে তিনি প্রত্যাখ্যাতা হয়েছেন। কিচেন ব্লক থেকে কাঞ্চি এসে জানিয়ে গেছে এখন আর চা পাঠানো সম্ভব নয়, প্রাতরাশের সময়সীমা অতিক্রান্ত। কিচেন এখন লাঞ্চের ব্যবস্থায় ব্যস্ত। বাসু সাহেব গুটি গুটি এসে হাজির হলেন রান্নাঘরে। কি সুজাতা, আজ কি রান্না হচ্ছে? মাংস যা আছে এবেলা হয়ে যাবে, মাংসই করছি। আলু সেদ্ধ এই নামলো। হঠাৎ ওর কাছে ঘনিয়ে এসে বাসু সাহেব বলেন, একটা কাজ করো তো সুজাতা, চট করে একবার দোতলা 7 নম্বর ঘরে যাও, কাবেরীর ঘরে। কাবেরী এখন ঘরে নেই, কিন্তু ওর ঘর তালাবন্ধও নেই। কাবেরী উত্তরের বারান্দায় বসে ছবি আঁকাচ্ছে। ওর ঘরে গিয়ে চট করে ওর অ্যাস্ট্রেটা নিয়ে এসো তো। অ্যাস্ট্রে? অ্যাস্ট্রে কী হবে? তুমি তো আগে এমন ছিলে না সুজাতা, কেন এ প্রশ্ন আগে করতে না? কিন্তু এদিকে আমার তরকারিটা, ওটা আমি দেখছি। ওর হাত থেকে খুন্তিটা নিয়ে বাসু সাহেব উনানের উপর বসানো তরকারির ডেকচিটায় মনোনিবেশ করেন। খিলখিলিয়ে হেসে ওঠে সুজাতা ওর অনভ্যস্ত হাতে খুন্তি নাড়া দেখে। হাসছো কেন? রোষ কষায়িত দৃষ্টিতে বাসু সাহেব জানতে চান। হাসি থামিয়ে সুজাতা গম্ভীর হয়ে বলে, অবজেকশন ইওর অনার, ইটস ইনকম্পিটেন্ট, ইররেলিভেন্ট অ্যান্ড ইমম্যাটেরিয়াল। বাসু সাহেব হেসে ফেলেন, বলেন, অবজেকশন ওভাররুলড, যাও ওপরে যাও। সুজাতা 2 মিনিটের মধ্যেই অ্যাস্ট্রেটা নিয়ে ফিরে এলো। বাসু সাহেব তার ভিতর থেকে গুটি 3 সিগারেটের স্টাম্প উদ্ধার করে বললেন, আশ্চর্য, কাল সন্ধ্যা পর্যন্ত এটা শূন্য গর্ভ ছিল। যাও এটা রেখে দিয়ে এসো আবার। আরও মিনিট 15 পরে বাসু সাহেবের প্রস্থানের পরে আলী সাহেব রান্নাঘরে এসে হাজির। প্রবেশপথে দাঁড়িয়ে বলে, আসতে পারি? অনধিকার প্রবেশ করছি না তো? সুজাতা চমকে ওঠে। আসুন আসুন, কী ব্যাপার একেবারে হেসেলে?
আপনাকে প্রথম সাক্ষাতেই বলেছিলাম মহিলাদের হেঁসেল সম্বন্ধে আমার কিছুটা পারদর্শিতা আছে। তা বলেছিলেন, ধন্যবাদ, আমার সাহায্যের কোনো দরকার হবে না। আলী একটা টুল টেনে নিয়ে বসে পড়ে, বলে, 4 নম্বরে ওই যে লম্বা মতন ভদ্রলোক এসে উঠেছেন, ওর নামটা কি বলুন তো? মিস্টার রায়। কী রায়? সুজাতা হেসে বললে, তাহলে রেজিস্টার দেখতে হবে, পুরো নামটা মনে নেই। কখন এলেন উনি? হঠাৎ ওর বিষয়ে এত কৌতূহলী হয়ে পড়লেন কেন? সুজাতা প্রতিপ্রশ্ন করে। একটু থতমত খেয়ে আলী বলে, না না, শুধু ওর সম্বন্ধে নয়, 6 নম্বর ঘরে দম্পতির বিষয়েও আমার কৌতূহল আছে। তা আমার কাছে কেন? 6 নম্বরে গিয়ে আলাপ জমালেই পারেন। আলী সে কথার জবাব দেয় না। আলুর ডেকচিটা টেনে নেয়, তাতে ছিল সিদ্ধ করা আলু। আপন মনে সে আলুর খোসা ছাড়াতে থাকে। আর চোখে সুজাতা একবার তাকে দেখে নিল। বোঝা গেল যে কোনো কারণেই হোক আলী ভাব জমাতে চায়। সুজাতার তাতে আপত্তি নেই। একবার সে নিজে থেকেই বলে ওঠে, মিস্টার আলী, এবার বলুন তো, আপনি প্রথম সাক্ষাতেই কেমন করে বুঝতে পেরেছিলেন যে বাড়িতে আমি একেবারে একা আছি, চাকরটা পর্যন্ত নেই? আলী সাহেব জবাব দিল না। আপন মনে আলুর খোসা ছাড়াতে থাকে। সুজাতা একটা প্লেটে কিছু তরকারি তুলে ওর দিকে বাড়িয়ে ধরে বলে, দেখুন তো নুন ঝাল ঠিক আছে কিনা। প্লেটে ফুঁ দিতে দিতে আলী বললে, একসঙ্গে এত লোকের রান্নায় আন্দাজ পাচ্ছেন না, তাই নয়? ছিল দুজনের ছোট্ট সংসার, হয়ে গেল রাবণের গোষ্ঠী। রাবণের গোষ্ঠী? আপনি হিন্দুদের এপিক পড়েছেন দেখছি। তা পড়েছি। ওই রামায়ণ না মহাভারতে আছে না আর একটা কথা, শত্রু এবং স্ত্রীর কাছে মিথ্যা ভাষণে পাপ নেই। হঠাৎ এ কথা কেন? তরকারিটা ইতিমধ্যে ঠান্ডা হয়েছে। আলী পরখ করে বললে, নুন ঝাল ঠিক আছে। তা তো আছে, কিন্তু হঠাৎ ও কথা কেন বললেন? আলী হেসে বললে, দেখুন, আমি ব্যাচেলার মানুষ, দাম্পত্য জীবনের খুঁটিনাটি অত জানি না। আচ্ছা, স্বামী স্ত্রী পরস্পরের কাছে হামেশাই মিছে কথা বলে, তাই না? কেন ও কথা বলছেন তাই আগে বলুন। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? সুজাতা রাগ দেখিয়ে বলে, বলবো না। আলী হাসে, বলে, নেহাত পেড়াপিড়ি করছেন তাই বলছি। পরশু রাতে আপনাদের কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যে বিকালের দিকে দার্জিলিং যাবার একটা প্রোগ্রাম আপনাদের করা ছিল, তাই নয়? মিস্টার মিত্র বললেন যে কাঞ্চন ডেয়ারিতে গিয়ে উনি আটকা পড়েছিলেন। কথাটা উনি সত্য বলেননি। পরশু সকালে উনি দার্জিলিংয়েই গিয়েছিলেন। আপনি কেমন করে জানলেন? পরশু আমি ছিলাম দার্জিলিংয়ে। বেলা 1টার সময় একটা চাইনিজ রেস্তোরাঁয় বসে লাঞ্চ সারছিলাম। আমার থেকে 3 টেবিল দূরে মিস্টার মিত্র দুপুরে ওখানে লাঞ্চ করেন। উনি নিশ্চয়ই আমাকে লক্ষ্য করেননি। দার্জিলিংয়ে চাইনিজ রেস্তোরাঁ আছে নাকি? আছে, গ্রেনারির ঠিক উল্টো দিকে, সাংগ্রিলা তার নাম। ওখানে বসে সে খাচ্ছিল। বিচিত্র হাসল আলী। বললে, আপনি রাগ না করেন তো আরও কিছু নিবেদন করি। উনি একা খাচ্ছিলেন না, ওকে সঙ্গদান করছিলেন একজন বাঙালি ভদ্রমহিলা, বিবাহিতা, বয়স বছর 30। আর ভয় বলবো না নির্ভয় বলবো, ভদ্রমহিলা রীতিমতো সুন্দরী। সুজাতা আত্মসংবরণ করে কৃত্রিম হাসিতে ভেঙে পড়ে, বলে, ভয় বলতে যাবেন কোন দুঃখে, নির্ভয় বলুন। আপনি বোধহয় ভুলে গেছেন মিস্টার আলী, আমরা 20 শতাব্দীর শেষ পাদে বাস করছি। আমার স্বামী কোনো সুন্দরী মহিলার সঙ্গে লাঞ্চ সেরেছেন শুনলে আমি মূর্ছা যাব না। আলী একটা মোগলাই কুর্নিশ ছেড়ে বলে, বেগম সাহেবা মহানুভব, 20 শতাব্দীর শেষ পাদের ঔদার্যটা সম্পর্কে আমার ধারণা সীমিত। আচ্ছা, ধরুন যদি সংবাদ পান লাঞ্চ আনতে আপনার কর্তা সেই সুন্দরী মহিলাটিকে একটা সোনার কাঁটা উপহার দিচ্ছেন। সোনার কাঁটা? সেটা কি জাতীয় বস্তু? ও বস্তুটা আমিও এর আগে কখনো দেখিনি। একটা অলংকার, মেয়েরা খোঁপায় কাঁটা গোজে, লোহার, অ্যালুমিনিয়ামের, প্লাস্টিকের, কবরী বন্ধন যাতে শিথিল না হয়ে যায় তাই তার ব্যবহার। এই যেমন আপনি এখন কাঁটা গুজেছেন আপনার খোঁপায়। সোনার কাঁটার মূল্য কবরী বন্ধনে নয়, তৃষ্ণা কবরী শোভাবর্ধনে? প্রশ্ন করে সুজাতা। অথবা রক্তকরবী সোহাগ বর্ধনে, জবাব দেয় আলী। সংবাদটা বিচিত্র। সন্দেশটা বিস্বাদ না হলেই হলো। ভরি 3 ওজনের অমন একটা সোনার কাঁটা মিস্টার মিত্রের পকেট থেকে যাত্রা শুরু করে তার মিত্রানির খোপাবিদ্ধ করলে বেদনাটা অন্যত্র অনুভূত হওয়ার কারণ নেই, কি বলেন? আফটার অল আমরা 20 শতাব্দীর শেষ পাদে বাস করছি। সুজাতা এবারও হেসে বলে, মিস্টার আলী, রামায়ণ তো আপনার পড়া, নিশ্চয়ই জানেন। রাবণের গোষ্ঠী শেষ হবার পর বিভীষণ সিংহাসনে বসেন।
কিন্তু কোনো হিন্দুই সত্যবাদী বিভীষণকে শ্রদ্ধা করে না। তার পরিচয় ঘরভেদী বিভীষণ। আলী এই জবাবের জন্য প্রস্তুত ছিল না। সামলে নিয়ে কী একটা কথা সে বলতে যাচ্ছিল, তার আগেই দ্বারপথে কে যেন বলে ওঠে, এক্সকিউজ মি, ভিতরে আসতে পারি? কে? ডক্টর সেন, আসুন। এখানে কি মনে করে? হাসি হাসি মুখে ডক্টর সেন ঢুকে পড়েন রান্নাঘরে। অনুনয়ের ভঙ্গিতে সুজাতাকে বলেন, এক কাপ চা কি কিছুতেই হতে পারে না মিসেস মিত্র? আমার বেটার হাফ মানে। স্ট্রৈন ভদ্রলোকের অবস্থা দেখে সুজাতার করুণা হলো। আলী এগিয়ে এসে বলে, আপনার সঙ্গে আমার আলাপ হয়নি। আমার নাম এন আলী, আমি আছি 3 নম্বরে। সো গ্ল্যাড টু মিট ইউ। একা আছেন না সস্ত্রীক? আগে না, আমার স্ত্রীর বালাই নেই, আমি কনফার্মড ব্যাচেলার। শুনে সুখী হলাম, বেঁচে গেছেন মশাই। আলী বলে, কেন? আপনি যে মরে আছেন তা তো মনে হচ্ছে না। কপত কপতি যথা উচ্চ নীরে সকাল থেকে তো দিব্যি তাস পিটছেন। আরে তাতেই তো হয়েছে বখেরা। এ পর্যন্ত আমার বেটার হাফ 52 টাকা হেরেছেন। মেজাজ খেপচুরিয়াস, তাতেই তো চায়ের সন্ধানে এসেছি। আলী অবাক হয়ে বলে, 52.5 টাকা? আপনি কি স্ত্রীর সঙ্গে স্টেকে তাস খেলছেন? আলবাত, স্টেক ছাড়া ফিশ খেলা যায় নাকি? তাই বলে স্ত্রীর সঙ্গে? কেন নয়? ওর রোজগার আর আমার রোজগার আলাদা, জয়েন্ট অ্যাকাউন্ট নেই, এমনকি আইটিওর ফাইল পর্যন্ত পৃথক। এমনও হয় নাকি? আগে বেথা তো করেননি, কি খবর রাখেন? অম্লান বদনে ডাক্তার সাহেব ডেকচি থেকে একটি সিদ্ধ আলু নিয়ে মুখে পুরলেন। সুজাতা হেসে বললে, ঠিক আছে ডাক্তার সাহেব, আমি চা পাঠিয়ে দিচ্ছি। 1 কাপ না 2 কাপ? বানাতেই যখন হচ্ছে তখন আর 1 কাপ কেন? যাহা 52.5 তাহা 65, 2 কাপই হোক। দ্বিতীয় একটি বড় মাপের আলু তুলে নিয়ে তাতে কামড় বসান ডাক্তার সেন। বাঁ হাতে 1 চিমটে নুনও তুলে নেন। সুজাতা বললে, আচ্ছা আপনি যান, আমি 2 কাপ চা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না, কষ্ট করে আর পাঠিয়ে দিতে হবে না, আমি অপেক্ষা করছি, নিজেই নিয়ে যাব। সুজাতা হাসতে হাসতে বলে, ততক্ষণে বোধহয় আমার আলু সেদ্ধ ডেকচি খালি হয়ে যাবে। আলু সেদ্ধ? ও ও আই এম সরি। এঁটো আলুটা উনি ফেরত দিতে উদ্যত হন। এ কী করছেন? ওটা আপনার এঁটো। এঁটো? ও ও আই এম সরি। আলুটা কোথায় রাখবেন উনি ভেবে পান না। এ কি, তুমি এখানে বসে আলু সেদ্ধ খাচ্ছ? প্রবেশ করেন মিসেস সেন। আমি না মানে হঠাৎ বাকি আলুটা মুখে পুড়ে দিয়ে ডাক্তার সাহেব আলী সাহেবের দিকে ফিরে বলতে চাইলেন, আমার বেটার হাফ, কিন্তু মুখে গরম আলু সেদ্ধ থাকায় কথাটা বোঝা গেল না। চলে এসো উপরে, রীতিমতো ধমকের সুরে ডাকেন মিসেস সেন। না মানে তোমার চাটা থাক, চা লাগবে না। সুজাতার গরম জল তৈরি ছিল, ইতিমধ্যে সে চা ছেড়েছে পটে। বললে, চা যে হয়ে গেছে ইতিমধ্যে। রুখে ওঠেন মিসেস সেন। বলছি লাগবে না, 1 ঘন্টা আগে চা চেয়েছি, এতক্ষণে শোনাচ্ছেন হয়ে গেছে। সুজাতা ডক্টর সেনের দিকে ফিরে বললেন, না লাগে পাঠাবো না, তবে আপনার অর্ডার অনুযায়ী 2 কাপ চা বানানো হয়েছে। বিলে 2 কাপ চায়ের দাম কিন্তু ঠিকই উঠবে ডক্টর সেন। কারেক্ট, তা তো উঠবেই। তবে এক কাজ করুন, আমার কাপটা দিয়ে দিন, নিয়ে যাই। ওর যখন আর লাগবে না। থামো তুমি। উফ, কি ডাকাতের রাজ্যে এসে পড়েছি। দাম দেবো আর চা খাবো না, ইয়ার্কি নাকি? তুমি এসো, ওরা বেয়ারা দিয়ে পাঠিয়ে দেবে। ওয়ারসাফকে উদ্ধার করে উপরে উঠে গেলেন মিসেস সেন। বেলা প্রায় 11টা। নিজের ঘরে বসে কাবেরী তন্ময় হয়ে একখানা ছবি দেখছিল। ওরই ছবি, সিপিয়া রঙে ক্রেয়নে আঁকা, সদ্য সমাপ্ত। হঠাৎ দ্বারের কাছে প্রশ্ন হলো, ভিতরে আসতে পারি? সচকিত হয়ে কাবেরী লক্ষ্য করে দ্বারপথে দাঁড়িয়ে আছেন 4 নম্বরের সুদর্শন ভদ্রলোক। আসুন আসুন, কী ব্যাপার? কৌতূহলটা দমন করতে পারলাম না, ছবিটা দেখতে পারি? দেখুন না, আপত্তি কিসের? ছবিখানা বাড়িয়ে ধরে কাবেরী। সুবীর জমিয়ে বসে একখানা চেয়ারে, সমজদারের মতো ওর ছবিখানা দেখতে থাকে, কাছে ধরে দূরে ধরে। 2-1 বার কাবেরীর দিকেও তাকায়, তারপর বলে, ছবিটা সুন্দর, তবে অরিজিনালের মতো সুন্দর নয়। কাবেরী একটু রাঙিয়ে ওঠে, কথা ঘোরানোর জন্য বলে, আপনার পরিচয়টা কিন্তু আমি জানি না। আপনি তো আছেন ওই 4 নম্বরে। হ্যাঁ, আমার নাম সুবীর রায়। আরে আপনার স্যুটকেসটা তো চমৎকার। ওপাশে রাখা সাদা রঙের স্যুটকেসটা লক্ষ্য করে সে, বলে, এগুলোকেই ভিআইপি স্যুটকেস বলে, তাই নয়? কাবেরী বলে, শখ করে কিনেছি, যদিও আমি ভিআইপি মোটেও নই। বেড়াতে এসেছেন বুঝি দার্জিলিংয়ে? প্রশ্ন করে সুবীর সিগারেট ধরাতে ধরাতে। হ্যাঁ, ছুটিতে। অত সকালে কোথা থেকে এলেন?
ভ্রু কুঞ্চিত হলো কাবেরীর। বললে, আপনি তো এলেন মধ্যরাত্রে, আমি কখন এসেছি তা জানলেন কেমন করে? সুবীর মামুলি গলায় বললে, সুজাতা দেবী বলছিলেন আপনি নাকি সেই কাকডাকা ভোরে এলেন। কাবেরীও মামুলি গলায় জবাব দিল, কাকডাকা ভোরই বটে, আমি পরশু রাত্রে কার্শিয়াংয়ে হল্ট করেছিলাম, রাত ভোর হতেই এখানে চলে এসেছি। কার্শিয়াংয়ে কোথায় ছিলেন? হোটেলে? আবার সচকিত হয়ে ওঠে কাবেরী। বলে, কেন বলুন তো? না, আমি ফেরার পথে কার্শিয়াংয়ে দুদিন থাকবো ভাবছি, তাই জানতে চাইছি কোন হোটেলে ছিলেন, তাদের ব্যবস্থা কেমন। কাবেরী কৃত্রিম হাসিতে ভেঙে পড়ে। বলে, যদি কোনো হোটেল ছেড়ে রাত থাকতে পোর্টার পালিয়ে বাঁচে, সেটায় থাকবার কথা ভাবছেন ফেরার পথে? সুবীর বললেন, তাহলে ধরে নিন ভুল করে সেটাতে উঠে যাতে নাকাল না হতে হয় তাই নামটা জানতে চাইছি। কার্শিয়াংয়ে কোন হোটেলে ছিলেন? কাবেরী আবার প্রশ্নটা এড়িয়ে বলে, আপনি যে পুলিশের মতো জেরা করছেন। তাই করছি, কারণ পুলিশ বিভাগেই কাজ করি আমি, ক্রিমিনাল ইন্টেলিজেন্স। এসেছি একটা খুনের তদন্তে, সেই প্রসঙ্গেই আমি জানতে চাইছি 1 অক্টোবর রাত্রে আপনি কোথায় ছিলেন, রাত 10টার পর থেকে বাকি রাত। পকেট থেকে একটি নোটবুক বার করে বলে, এবার বলুন। কাবেরীর মুখটা সাদা হয়ে যায়, ঠোঁট দুটো নড়ে ওঠে, কিন্তু কথা কিছু বলে না। ঠিক সেই মুহূর্তেই বিনা নোটিসে ঘরে ঢুকে পড়লেন অজয় চাটুর্যে। সরাসরি কাবেরীকে বললেন, ও ক্রেয়নে ঠিক এফেক্টে আসেনি বুঝলে, আমি অয়েলে আর একখানা আঁকতে চাই, তোমার সময় হবে এখন? কাবেরী তৎক্ষণাৎ সামলে নেয় নিজেকে। বলে, সময় হবে না? কি বলছেন? নিশ্চয়ই হবে, এখনই বসবেন, চলুন। এতক্ষণে অজয়বাবু সুবীরকে নজর করেন। বলেন, একে তো ঠিক মানে। কাবেরী প্রথম সুযোগেই সুবীরের ট্রাম্প কার্ডখানা খুলে দেখায়। বলে, উনি ক্রিমিনাল ইন্টেলিজেন্স বিভাগের একজন অফিসার, মিস্টার সুবীর রায়, এসেছেন একটা খুনের তদন্তে। সুবীর ক্রুদ্ধ আক্রোশে কাবেরীর দিকে তাকায়। চোখ থেকে চশমাটা খুলে কাঁচটা মুছতে মুছতে অজয়বাবু বলেন, বসুন অজয়বাবু, আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে আমার। অজয় বসেন না। চশমাটা নাকে চড়িয়ে বলেন, কাঞ্চনজঙ্ঘা হোটেলের সেই দারোগার মৃত্যু সংক্রান্ত প্রশ্ন নিশ্চয়? হ্যাঁ তাই, আপনি তো ওই হোটেলেই ছিলেন। এসো কাবেরী। অজয় প্রস্থনোদ্যত। আপনি আমার প্রশ্নের জবাব দেবেন না? দেব, যখন কোর্টের সমন পাবো, সাক্ষীর কাঠগড়ায় উঠে দাঁড়াবো, তখন দেব। উফ, হরিবল। এসো কাবেরী। কাবেরীর হাতটা ধরে অসংকোচে টানতে টানতে নিয়ে চলেন অজয় চাটুর্যে। পিছন থেকে সুবীর বলে, কাজটা কিন্তু ভালো করলেন না, কোর্টের সমন ছাড়াও পুলিশ অফিসারের প্রশ্নের জবাব দিতে হয়। হয় জানি, কিন্তু তার একটা স্থান কাল পাত্র আছে। পথে ঘাটে প্রথম সাক্ষাতেই অমন মোড়লি করার কোনো অধিকার পুলিশের নেই, বুঝেছেন? ঘর ছেড়ে বেরিয়ে গেলেন উনি। বেলা 11:15। সুবীর এসে উপস্থিত হলো আলী সাহেবের ঘরে। দরজায় নক করে বললে, আসতে পারি? আগাথা ক্রিস্টিকে বালিশের উপর উবুর করে রেখে আলী বললে, স্বচ্ছন্দে, ইনফ্যাক্ট আপনার সঙ্গে আলাপ করতে যাব ভাবছিলাম, আমার নাম এন আলী। সুবীর বললে, আমার নাম সুবীর রায়, ক্রিমিনাল ইন্টেলিজেন্সে আছি, এসেছি একটা খুনের তদন্তে। ভেবেছিল প্রতিপক্ষ হকচকিয়ে যাবে, কিন্তু গেল না আলী। হেসে বললে, তাস খেলেন? কেন বলুন তো? প্রথম দিলেই রঙের টেক্কা পেরে লিড দিচ্ছেন তো, তাই বলছি। মানে? আগাথা ক্রিস্টি পড়ছিলাম কি না, গোয়েন্দা গল্পে দেখেছি এই ডিটেকটিভরা সহজে আত্মপরিচয় দেয় না ওভাবে। সকলের পদ্ধতি এক নয়, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? এ বিনয়ও ডিটেকটিভ সুলভ নয়, নিশ্চয়ই করতে পারেন, করুন, আমি প্রস্তুত। আপনি তো এখানে এসেছেন 1 তারিখ রাত 9:15। কোথা থেকে এলেন? দার্জিলিং থেকে। দার্জিলিংয়ে কবে এসেছিলেন? ওই 1 তারিখ বেলা 12টায় একটা শেয়ারের ট্যাক্সিতে চেপে। ওই ট্যাক্সিতে একজন পুলিশ অফিসার আর একজন ভদ্রমহিলাও এসেছিলেন? না, কোনো পুলিশ অফিসার বা মহিলা ছিলেন না আমার সঙ্গে। কোন হোটেলে উঠেছিলেন আপনি? হোটেল কুন্ডুজ, স্বনামেই উঠেছিলাম। হোটেল রেজিস্টার হাতটা দেখতে পারেন সত্য কিনা। কিন্তু এমনও তো হতে পারে স্বনামে হোটেল কুন্ডুজের ঘর বুক করে আপনি বেনামে অন্য কোনো হোটেলে উঠেছিলেন। আলী হেসে ফেলে। বলে, যেমন ধরা যাক মোহাম্মদ ইব্রাহিম এই ছদ্মনামে হোটেল কাঞ্চনজঙ্ঘায়। কেন নয়? নয় এজন্য যে সেক্ষেত্রে অজয়বাবু এবং ব্যারিস্টার বাসু আমাকে তৎক্ষণাৎ চিনে ফেলতেন, ওরা দুজনেই ছিলেন ওই কাঞ্চনজঙ্ঘায়। আপনি ভুলে যাচ্ছেন, মোহাম্মদ ইব্রাহিম হোটেলে ছিল মাত্র কয়েক মিনিট, চেক ইন করেই সে বেরিয়ে যায়। ফিরে আসে রাত 7টায় এবং 1 ঘন্টার মধ্যেই চেক আউট করে বেরিয়ে যায়।
রাত 8টায় দার্জিলিং থেকে রওনা হলে রাত 9টার মধ্যে তার পক্ষে রিপোজে এসে পৌঁছানো সম্ভব। আলী পাইপ ধরালো, বললে, তাই তো হিসাব দাঁড়াচ্ছে। এক্ষেত্রে আপনি একটিমাত্র কাজ করতে পারেন, কাঞ্চনজঙ্ঘা হোটেলের রুম সার্ভিসের বেয়ারা বীর বাহাদুরকে এখানে নিয়ে আসুন। সে শনাক্ত করে যাক ইব্রাহিম বা মিস ডিক্রুজা এখানে আছেন কিনা। সুবীর বলে, বীর বাহাদুর? ও নামটা আপনি জানলেন কেমন করে? এখানেই কারো কাছে শুনেছি বোধ হয়। হোটেল রিপোজে তো দিবারাত্রি এই গল্পই হচ্ছে। আসুন। একটা সিগারেট সে বাড়িয়ে ধরে সুবীরের দিকে। পাইপখোর তাহলে সৌজন্যের খাতিরেও সিগারেট রাখে? মোট কথা আলী সাহেব বিন্দুমাত্র নার্ভাস হন না। 11:30টায় সুবীর এসে হানা দিল ডক্টর সেনের ঘরে। সেখানেও বিশেষ কিছু সুবিধা হলো না, কিন্তু একটা খটকা লাগে সুবীরের। ডক্টর সেনকে অফার করা সিগারেটের প্যাকেট থেকে মিসেস সেন অম্লান বদনে একটি সিগারেট নিয়ে ধরালেন। দিব্যি হুসহুস করে টানলেন এবং একবারও কাশলেন না। ডক্টর এবং মিসেস সেন সুবীরকে অনেক পীড়াপিড়ি করলেন তাসের আড্ডায় যোগ দিতে, কিন্তু শেষ পর্যন্ত রাজি করাতে পারলেন না। মিসেস সেন এই হোটেলের ব্যবস্থাপনার ভূয়সী নিন্দা করলেন এবং কথা প্রসঙ্গে জানালেন ওর এক ভাই আছেন আমেরিকায়, এক ভাই পশ্চিম জার্মানিতে। উনি নাকি ডক্টর সেনকে পই পই করে বলেছেন চাটিবাটি গুটিয়ে বিদেশে পাড়ি জমাতে, কিন্তু ঘর কোনো ডাক্তার সেন কিছুতেই রাজি হচ্ছেন না দেশ ছেড়ে যেতে। মোট কথা সুবীর হালে পানি পেল না। ঠিক 12টার সময় সুবীর এসে হানা দিল বাসু সাহেবের ঘরে। এসো, আর কিছু ক্লু পাওয়া গেল? প্রশ্ন করলেন বাসু। কিছু না। আপনি কিছু আন্দাজ করতে পারছেন? পারছি, আন্দাজ নয়, অকাট্য প্রমাণ। খনিয়ে আসে সুবীর। বলেন, কি স্যার? কে? কে নয় সুবীর, কারা? দুজনকেই, ইব্রাহিম অ্যান্ড মিস ডিক্রুজা। সুবীর অবাক হয়ে যায়, দরজাটা বন্ধ করে ঘনিয়ে আসে। বলে, নৃপেন্দা অবশ্য আপনার খুব প্রশংসা করেছিলেন, কিন্তু আপনি যে দুজনকেই, কি ব্যাপার বলুন তো? বাসু সাহেব নিবন্ত পাইপে অগ্নিসংযোগ করতে করতে বলেন, আই এম সরি, এখনই কিছু বলতে পারছি না। আগে জাল গুটিয়ে আনি, সবটা একসঙ্গে ভাঙব। হতাশ হয় সুবীর। বলে, তাহলে মানে আমি এখন কি করব? তোমার অফিসিয়াল ইনভেস্টিগেশন চালিয়ে যাও। আজও সারাদিন বর্ষণ ক্ষান্ত হলো না। ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। কাট রোড দিয়ে গাড়ি যাতায়াত বন্ধ। টেলিফোন তো অনেক আগেই গেছে, এবার গেল ইলেকট্রিক। ব্যাটারি সেট রেডিও কারোর কাছে নেই। রেডিওর শেষ সংবাদ যা পাওয়া গেল তাতে জানা গেছে যে সমস্ত উত্তরবঙ্গ একটা ঐতিহাসিক দুর্যোগের কবলে পড়েছে। মিলিটারিকে ডাকা হয়েছে উদ্ধারের কাজে। তিস্তা ব্রিজ নিশ্চিহ্ন, আরও অনেক ব্রিজ ভেঙে গেছে। মহানন্দা তিস্তা ফুলে ফেঁপে ডুবিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা। সন্ধ্যার পর কালীপদ ঘরে ঘরে মোমবাতি রেখে গেল। মিটমিটে আলোয় বাড়িটাতে একটা ভুতুড়ে ভাব এসেছে। সুবীর রায়ের পরিচয় জানতে আর কারো বাকি নেই। সকলেই যেন কিছুটা সতর্ক, সন্দিগ্ধ। একঘেয়ে বৃষ্টির মতো রিপোর্টসের জীবনযাত্রা বৈচিত্র্যহীন হয়ে পড়েছে একেবারে। বৈচিত্র্য দেখা দিল রাত ঠিক 8:33। তার 3 মিনিট আগের কথা, কাঁটায় কাঁটায় 8:30। ড্রয়িং রুমের ঘড়িটা ঠিক যখন ঢং করে সময়টা ঘোষণা করল। সুজাতা তখন ছিল রান্নাঘরে একাই। রাতের রান্না করছিল সে একা। কালীপদ নিজের কাজে ব্যস্ত, কাঞ্চি বাড়ি চলে গেছে। আলী সাহেব নিজের ঘরে মোমবাতির আলোয় আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ গল্পের শেষ কটা পাতায় ডুবে আছেন। সুবীর ছিল তার নিজের ঘরে সংলগ্ন বাথরুমে। গিজারের জল এখনও কিছুটা গরম আছে। সে হট বাথ নেবার একটা চেষ্টা করছে। গরম জল আর পাওয়া যাবে না। ডক্টর আর মিসেস সেন জোড়া মোমবাতি জেলে ফিশ খেলছেন। মিসেস সেন সারাদিনে প্রায় 100 টাকা হেরে বসে আছেন। কৌশিক একটা ছাতি আর টর্চ নিয়ে উঠেছে ছাদে, মই বেয়ে জল নিকাশি গাটারটা সাফ করতে। গাছের পাতায় জল নিকাশি গাটারটা আটকে গেছে। বাসু সাহেব তার ঘরের সামনে উত্তরের বারান্দায় অন্ধকারে বসেছিলেন একটা ইজি চেয়ারে। শুনছিলেন গাছের পাতা থেকে টুপটুপ করে ঝরে পড়া বৃষ্টির শব্দ। ঠিক তখনই ঢং করে ড্রয়িং রুমের ঘড়িতে 8:30 বাজল। রানী দেবী ছিলেন নিজের ঘরে। হুইল চেয়ারটা তাঁর ঘরের উত্তরের জানলার কাছে টেনে নিয়ে আপন মনে তিনি গান ধরলেন। এমন অকাল বর্ষণের সন্ধ্যায় তিনি কিন্তু কোনো বর্ষা সঙ্গীত ধরলেন না। কি জানি কেন আপন খেয়ালে শুরু করলেন অতি পরিচিত একটা রবীন্দ্রসঙ্গীত। যদি জানতেম আমার কিসের ব্যথা, তো
জানাতাম, যদি জানতেম, যদি জানতেম আমার কিসেরও ব্যথা তোমায় জানাতাম। ঘরে ঘরে বিচিত্র প্রতিক্রিয়া শুরু হলো। সুজাতা তার প্রেসার কুকারের মুখটা খুলে দিল, শো শো শব্দটা বন্ধ হলো। মিসেস সেন তাস ডিল করা বন্ধ রেখে প্রশ্ন করলেন, কে গাইছে বলো তো? বাসু সাহেব দেশলাইটা জ্বালবার উপক্রম করছিলেন, থমকে গেলেন তিনি। সুবীর বোধহয় গানটা শুনতে পায়নি, তার কলের শব্দ বন্ধ হলো না। অরূপ পায়চারি করছিল একতলার দক্ষিণের বারান্দায়। চট করে সে ঢুকে গেল হল কামরায়। ডাইনিং হলে একটা মোমবাতি জ্বলছে, মাঝের পর্দাটা টানা, তাই ড্রয়িং রুমটা আলো আঁধারি। অরূপ কিন্তু ভ্রুক্ষেপ করল না। প্রায় হাতড়াতে হাতড়াতে সে সরে এলো ড্রয়িং রুমের উত্তর দিকের দেওয়ালের কাছে, বসল গিয়ে পিয়ানোর টুলে। গান যখন অন্তরায় পৌঁছল তখন পিয়ানোর মিঠে আওয়াজ যুক্ত হলো কণ্ঠসঙ্গীতের সঙ্গে। সোমের মাত্রায় একবার থামলেন রানী দেবী। কান পেতে কি শুনলেন, বুঝে নিলেন পিয়ানো বাজছে। চুপ করে রইলেন পুরো একটি কলি। পিয়ানো বেজে গেল শুধু, তারপর যুক্ত হলো যন্ত্রসঙ্গীতের সঙ্গে কণ্ঠসঙ্গীত। রানী দেবী নিশ্চয়ই বুঝে উঠতে পারেননি কে এমন আচমকা সঙ্গত করতে বসেছে, কিন্তু এটুকু বুঝে নিয়েছিলেন যে সঙ্গতকার একজন দক্ষ যন্ত্রশিল্পী। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে, সব কিছু মোর হারিয়েছে, পাইনি তাহার দাম। কৌশিক সচকিত হয়ে ওঠে। সঙ্গীতের আকর্ষণে সে নেমে আসে মই বেয়ে, এসে নামে দোতলার বারান্দায়। সেখান থেকে সিঁড়ি দিয়ে নামবার সময় ওর নজরে পড়ল দক্ষিণের বারান্দার ও প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠিক বোঝা গেল না, মনে হলো স্ত্রীলোক, কাবেরীই হবে নিশ্চয়। ঠিক তার ঘরের সামনেই। কৌশিক একটু ইতস্তত করে, তারপর অন্ধকার সিঁড়ি বেয়ে সে নেমে যায় একতলায়। সঙ্গীতের আকর্ষণে সস্ত্রীক সেনও উঠে দাঁড়িয়েছেন উত্তরের বারান্দায়। গান শেষ হলো। সঙ্গীতমগ্না দ্বিতীয়বার শুরু করলেন স্থায়ীটা, যদি জানতেম আমার কিসেরও ব্যথা তোমায় জানাতাম। ড্রয়িং রুমে ঘড়িতে তখন ঠিক 8:33। হঠাৎ সমস্ত বাড়ি সচকিত করে একটা ফায়ারিংয়ের শব্দ হলো ড্রয়িং রুমে। তৎক্ষণাৎ কেউ যেন ফু দিয়ে নিভিয়ে দিল ডাইনিং হলের মোমবাতিটা। একটা চেয়ার উল্টে পড়ার শব্দ, ওই সঙ্গে ভেঙে পড়ল একটা ফুলদানি। 20 থেকে 30 সেকেন্ড বাড়ির শুদ্ধ সবাই এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে, প্রায় একসঙ্গেই। অরূপ রতন পড়ে আছে উবুড় হয়ে, তার পাশেই একটা ভাঙা ফুলদানি আর কিছু ছড়ানো ছিটানো গ্ল্যাডিওলাই। ডক্টর সেন হুমড়ি খেয়ে পড়লেন। কৌশিক তার হাতে টর্চটা জ্বালল। ডক্টর সেন মুখ তুলে বললেন, থ্যাংক গড গুলিটা কাঁধে লেগেছে, ফেটাল নয় বোধহয়। এতক্ষণে সুবীর এসে পৌঁছালো তার বাথরুম থেকে। তার গায়ে একটা তোয়ালের তৈরি ড্রেসিং গাউন, তার চুল বেয়ে জল ঝরছে। বললে, পাশেই 2 নম্বর ঘর, ওখানেই ওকে নিয়ে যাওয়া যাক। ধরাধরি করে অচৈতন্য অরূপকে ওরা নিয়ে গেল বাসু সাহেবের ঘরে। ডক্টর সেন একেবারে অন্য মানুষ, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। সুজাতাকে গরম জল আনতে বললেন, আর সবাইকে বললেন, প্লিজ ক্লিয়ার আউট, ঘর ফাঁকা করে দিন। স্ত্রীকে বলেন, আমার ডাক্তারি ব্যাগটা নিয়ে এসো চট করে। মিসেস সেন ভ্রুকুঞ্চিত করে বলেন, কি দরকার বাপু সব খুন জখমের মধ্যে নাক গলাবার, তুমি চলে এসো। শাট আপ, গর্জন করে উঠলেন ডক্টর সেন। তারপর কৌশিকের দিকে ফিরে বলেন, আমার ব্যাগটা প্লিজ। হ্যাঁ। ডাক্তার সেন মুহূর্তে বদলে গেছেন। বারান্দার ও প্রান্তে ইজি চেয়ারে গিয়ে বসেছিলেন ফের বাসু সাহেব। সুবীর গটগট করে এগিয়ে আসে তার কাছে, কঠিন স্বরে বলেন, আপনিই এজন্য দায়ী। আমি? কেন? কি করে? কেন তখন সব কথা খুলে বললেন না? হয়তো এই দুর্ঘটনা রোখা যেত। বাসু সাহেব বেদনাহত দৃষ্টিতে শুধু তাকিয়ে রইলেন, জবাব দিলেন না। দুম দুম করে পা ফেলে সুবীর চলে গেল আবার। রানী দেবী হুইল চেয়ারটা নিয়ে এগিয়ে এলেন, সহানুভূতির সুরে বললেন, এ দুর্ঘটনা এড়ানো যেত, তাই নয়? হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন বাসু সাহেব। ইয়েস, ইটস মাই মিস্টেক। আমি ভেবেছিলাম আমিই বুঝি ওর টার্গেট, তাই প্রস্তুত হয়েই বসেছিলাম। আমি বুঝতে পারিনি ও অরূপকে। পকেট থেকে একটা ছোট্ট কালো যন্ত্র বার করে দেখালেন স্ত্রীকে। রানী দেবী স্তম্ভিত হয়ে যান। 8 ঘন্টা পরে বাসু সাহেব এসে দাঁড়ালেন রোগীর শিয়রে। অরূপের কাঁধের উপর ব্যান্ডেজ বাঁধা,
অরূপ তখনও অচৈতন্য। প্রশ্ন করলেন ডক্টর সেনকে, কি বুঝছেন? বুলেটটা স্ক্যাপুলার খাঁজে আটকে আছে, বার করে দেওয়া দরকার। হাসপাতালের অপারেশন থিয়েটার ছাড়া সম্ভব হবে? অসম্ভব। থাক, আপাতত বুলেটটা থাক, শকটা কাটিয়ে উঠুন, বেঁচে যাবেন। অন্তত মেডিকেল সায়েন্স এক্ষেত্রে যতটুকু করতে পারে তা আমি করব, নিশ্চিন্ত থাকুন। থ্যাঙ্কস। অন্ধকারের মধ্যে এগিয়ে এলো সুবীর, বললে, কিছু মনে করবেন না ডক্টর সেন, আমি কয়েকটা খোলা কথা বলবো। অরূপবাবুকে কে গুলি করেছে তা আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যেই কেউ একজন তা করেছে। ইয়েস, এনিওয়ান। আপনি আমিও হতে পারি। সো হোয়াট? রুখে ওঠেন ডক্টর সেন। আপনি ওকে কি ওষুধ দিচ্ছেন, কি ইঞ্জেকশন দিচ্ছেন, সব একটা স্টেটমেন্টের আকারে লিখে যাবেন এবং মিসেস বাসুকে দেখিয়ে ওষুধ খাওয়াবেন, ইঞ্জেকশন দেবেন। মিসেস বাসুকে? কেন? উনি কি বোঝেন ডাক্তারের? সেজন্য নয়, একমাত্র মিসেস বাসুই সন্দেহের অতীত। ডাক্তার সেন কিছু বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে বাসু সাহেব বলেন, ইয়েস ডক্টর সেন, টেক মাই লিগাল অ্যাডভাইস। সুবীর যা বলছে তাই করুন। মেডিকেল সায়েন্সে যতখানি সম্ভব আপনি করুন, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স যতখানি সম্ভব আমাকে করতে দিন। শাক করলেন ডাক্তার সেন। অ্যাজ ইউ প্লিজ। আপনারা শুনছিলেন সোনার কাঁটা গল্পের তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব এখানেই শেষ। আমরা খুব তাড়াতাড়ি আবার চতুর্থ বা শেষ পর্ব নিয়ে আসব। ততদিন আপনারা সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ। বিদায়।